সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় দলের প্লেয়াররা এই মুহূর্তে কিন্তু এয়ারপোর্টে আছেন। তারা আর কিছুক্ষণ পরে দেশ ছাড়বেন এবং ভারত সফর কেমন হবে সেই সাথে আমাদের প্রমিলা ক্রিকেটাররা আগামীকাল তারাও দেশ ছাড়বে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবার জন্য। আজকে মেয়ে এবং ছেলে এই দুজনকে নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের সাথে শফিকুল হক হীরা, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, এবং সেই সাথে যুক্ত হয়েছেন নাসিমুল হাসান দোদুল, স্পোর্টস এডিটর এনটিভি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। ধন্যবাদ। কেমন আছেন? ভালো। আচ্ছা, ওরা বোধহয় এয়ারপোর্টে আছে। আমাদের ফ্লাইট 11:40-এ। ওয়াও, 11:40 বাজতে এখনো একটু দেরি আছে, কিন্তু এয়ারপোর্টে বসে আছে। একটু যেতে চাই যে তারা আসলে এয়ারপোর্টে যখন গেছিল ঠিক সেই মুহূর্তে তারা কি কি বলেছে। এতক্ষণে ওরা ভিআইপি লাউঞ্জে চলে গেছে। হ্যাঁ, ব্যক্তিগত লক্ষ্য তো বড়ই যে ভালো খেলতে হবে, এটাই। আর দলের যদি সুযোগ পাই তো অবশ্যই চেষ্টা করবো দলকে দেওয়ার জন্য। এটা অনেক বড় টেস্ট, ইন্ডিয়ার সাথে একটা মাত্র টেস্ট, সেরাটা দিবে এবং সুস্থ মতো দেশে ফিরে আসার চেষ্টা করব। প্রথম ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের ভারতের সাথে খেলতে যাচ্ছি, সো ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই ধরতে পারি যে আমরা কিন্তু দেখছিলাম যে ক্রিকেটের টেকনিক্যালিটিস আমাকে জিজ্ঞেস করুন সুযোগ। আচ্ছা, আমরা হীরা ভাই দেখছিলাম যে তারা আসলে খুব হাস্যোজ্জ্বল চেহারা। আসলে আমার মনে হয় যে বেশ ভালো একটা কিছু আসলে হবে। সেই সাথে আরেকটু জিনিস একটু দেখবো আর কি, সেটা হচ্ছে যে কালকে মিনহাজুল আবেদিন নান্নু আমাদের টিমটা ঘোষণা করেছে। একটু দর্শক বলতে চাই যে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য গতকাল 15 সদস্যের দল ঘোষণা করে বিসিবি। পুরোপুরি ফিট না হওয়ায় মোস্তাফিজকে রাখা হয়নি স্কোয়াডে। দলে ফিরেছেন লিটন দাস, বাদ পড়েছেন শান্ত, সোহান এবং রুবেল। বাকিটা দেখে নিব প্রতিবেদনে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ দলে সৌম্য সহ 5 পেসার। আগে জানা গিয়েছিল রাখা হচ্ছে না কাটার মাস্টার মুস্তাফিজকে। লিটন দাসের অন্তর্ভুক্তি বোধ হয় কোচ চন্ডিকা হাথুরু সিংহের নয়া সিদ্ধান্ত। শান্ত সোহানদের দুর্ভাগ্য, নিউজিল্যান্ড কন্ডিশনে খেলেই নাম কাটা গেছে ওদের। রুবেলও নেই স্কোয়াডে, ইমরুল ফিটনেস টেস্টে উত্তীর্ণ। 15 জনের দলের তালিকা দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, মোহাম্মদ মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মোহাম্মদ মুশফিকুর রহিম, শাব্বির রহমান রোমন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সুভাশিস রয়। কোন কোন পরিকল্পনা এতে হায়দ্রাবাদে যাওয়া হচ্ছে? আমাদের লিটন দাসকে নেওয়ার পিছনে হলো যে সোহানের জায়গায় স্পেশালি ওকে আমরা নিয়েছি 2 উইকেট কিপার। ও কিন্তু ইংল্যান্ড সিরিজের আগে থেকে আমাদের টেস্ট স্কোয়াডের প্লেয়ার, তো সেই যে মাঝখানে ইনজুরিতে পড়েছিল অনেক দিন ধরে, এবং ওর ইনজুরি থেকে আসার পরে কিন্তু ফর্মের একটু ঘাটতি ছিল। তো সেই হিসাবে এখন যখন ওর বিসিএল একটা ডাবল সেঞ্চুরিও পেয়েছে, তো আমরা চিন্তা করলাম যে যেহেতু এই সাবকন্টিনেন্টে খেলা, ও আমাদের টেস্ট স্কোয়াডে এই সাবকন্টিনেন্টে ছিল, সেই চিন্তা করে ওকে রাখা হচ্ছে, সোহানকে অফ করা হয়েছে। তো শফিউল আমাদের প্রথম চয়েস ছিল। শফিউলের ইনজুরিতে কিন্তু রুবেলকে রিপ্লেস করা হয়েছিল। যেহেতু শফিউল এখন পুরোপুরি সুস্থ আছে, ফিট আছে, তো সেই কারণে আমরা ওকে আবার রিপ্লেস করছি। ফিজিও ফিট বলতে ফিজিক্যালি ফিট আছে, কিন্তু আমাদের স্কিলের যে টেস্ট ক্রিকেটে যে আপনার একদম লম্বা স্পেল যে বল করতে হয়, এটা ওরা এখনো ওই দিকটা আসে না। কোচ চন্ডিকার ব্যাখ্যাটাও শোনা দরকার। জয়ের জন্যই আমরা খেলি, তবে মানতে হবে ভারত ওয়ার্ল্ড ক্রিকেটে অন্যতম পরাশক্তি। হ্যাঁ, আমরা নিজেদের দিনে যে কোনো কিছুই করতে পারি, কিন্তু ভালো ক্রিকেট খেলা আগে জরুরি। আমি মনে করি টেস্ট ক্রিকেটে আমরা বেটার দল হয়ে উঠছি। ইন্ডিয়ার মাটিতে সেরাটা দিয়ে খেলতে পারলে নিশ্চয়ই অনেক কিছু অর্জন করা সম্ভব হবে। 9 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আলোচিত টেস্ট খেলবে বাংলাদেশ। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা। বাহ,
একটু আপনাদের কাছে চলে আসবো, একটু মানে কি পুরোটা সময় জুড়েই আসলে থাকবো, তার মধ্যে একটু একটু শব্দ চলে আসে, সেটি যে বাংলাদেশ স্কোয়াড নিয়ে আপনারা কতটা হ্যাপি? আমি খুবই হ্যাপি। আমার মনে হয় যে খুব ভালো সিলেকশন হয়েছে। লিটন দাস রিসেন্টলি একটা 200 রান করেছে এবং ও সেকেন্ড উইকেট কিপার হিসেবে দলে চলে আসছে। তার আগেও কিন্তু বাংলাদেশ দলে ছিল, সুতরাং ইটস নাথিং নিউ অ্যাবাউট লিটন দাস। ও খুব ফর্মে আছে এবং যদি মুশফিকের কোনো অসুবিধা হয় টেস্টে, 2 দিনে খেলায় ও বুঝতে পারবে যে ও উইকেট কিপিং করতে পারবে কি পারবে না। কারণ 5 দিনে খেলা যদি ইন্ডিয়া একটা বড় স্কোর করে দুর্ভাগ্যক্রমে, তাহলে কিন্তু ওকে অনেকক্ষণ কিপিং করতে হবে, হয়তো 1.5 দিন কিপিং করতে হতে পারে। সেই দিক চিন্তা করে নির্বাচকরা লিটন দাসকে রেখেছে যদি সেকেন্ড উইকেট কিপারের দরকার হয়। নাসিমুল হাসান দুদুল, আসলে ভারত বাংলাদেশের একটা ঐতিহাসিক টেস্ট বলা হচ্ছে যে 2000 সালের ভারতের সাথে অভিষেক হয়েছিল ঢাকা। একটু আমি বলতে চাই এখানে যে আমরা বলছি যে ঐতিহাসিক, 16 বছর পর আমরা যাচ্ছি তাদের আমন্ত্রণে, কিন্তু আমরা যতটা ঐতিহাসিক বলছি বা আমাদের কাছে যতটা এক্সাইটেডমেন্ট কাজ করছে, প্লেয়ারদের কাছে কি সেটা আসছে? তো সেক্ষেত্রে প্লেয়াররা তো পেশাদার প্লেয়ার, তারা এই টেস্টটাকে দেখছে অন্য 8-10টা একটা ম্যাচের মতোই। তাদের কাছে এই জায়গার আবেগটা অতটা ছুঁচ্ছে না, মানে ছুঁয়ে না। তো সেক্ষেত্রে বাংলাদেশ টিমের যে দলটা দিয়েছে, প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ করে লিটন দাস কেন? তা আমি এই বিষয়ে কথা বলেছিলাম। আমি যতটুকু জানি যে বাংলাদেশ দলের একটা শ্রীলঙ্কা ট্যুরের T20 নিয়ে একটা নতুন ফরম্যাটে একটা টিম বানাবে, যেখানে মেহেদি মিরাজ, আলাউদ্দিন বাবু, লিটন দাস, এদেরকে আপনার প্রস্তুতি ম্যাচটা খেলানোর ইচ্ছা আছে। কারণ মেইন টেস্টে উইকেট কিপিং করবে হচ্ছে মুশফিকি, একটাই তো টেস্ট, এখানে তো 2টো টেস্ট নেই, যে কারণে এই স্কোয়াডটা ঘোষণা করেছে। তবে একটা প্লেয়ারের ব্যাপারে আমার একটু কিঞ্চিত আপত্তি আছে, সেটা হচ্ছে শুভাশিস রয়। আমি যেটা নিউজিল্যান্ডে দেখলাম যে তার ফলো থ্রুতে মানে পায়ের অ্যাঙ্কেল বেঁকে যায় এবং সেটা গুডল্যান্ড স্পটে পড়ে এবং আম্পায়ারও বেশ ওয়ার্নিং দেয়। মানে এক্ষেত্রে 2 পার্টেই ক্ষতি হতে পারে, অর্থাৎ সে যদি ফার্স্ট ইনিংসে বোলিং করে সেটা বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য হতে পারে, প্রতিপক্ষ দলের জন্য হতে পারে। তো আমরা এরকম $17-18,000 মানে বোলিং কোচ ব্যবহার করছি, হচ্ছে তার অ্যাকশনটা নিয়ে ভাবছি না। আর বাংলাদেশের যেই ইউনিটটা মানে বোলিং, এখানে আমি একটু যুক্ত করতে চাই যে আমরা যাদেরকে বাদ দিয়েছি আমরা জানি, কিন্তু সেখানে যদি আমি বলি যে শুভাশিসকে না নিয়ে যদি সেখানে রুবেলি থাকতো, তাহলে আমরা বোধহয় 5 জন পেসারকে আসলে পেতাম। এবং আমরা স্পিনার নিয়ে অনেক কথাবার্তা বলছি। না, আপনার ইন্ডিয়ার মতো দেশের, আপনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলও ওখানে খুব একটা ভালো করতে পারে না, সেই জায়গায় আপনি এরকম একটা দুর্বল বোলিং ইউনিট নিয়ে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে শুভাশিসের বদলে রুবেল বেটার কিনা? আমি ওর সাথে একমত এই কারণে, শুভাশিস যখন বোলিং করছিল ওর ডান পার্টে কিন্তু বারেবার গুডল্যান্ড স্পটে পড়েছিল। ও কিন্তু ভেরি লাকি, 2টা ওয়ার্নিং পেয়েছে মাত্র, ও কিন্তু 4টা ওয়ার্নিং পেতে পারতো। এইটা কুটনি ওয়ালসে দেখা উচিত ছিল, কারণ ও যে জায়গায় ল্যান্ড করছিল গুডল্যান্ড স্পটে, সেটা আমরা যখন ব্যাটিং করব তখন আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। অ্যান্ড হি ইজ নাথিং এক্সেপশনাল। রুবেল ইজ মোর এক্সপিরিয়েন্স, ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে, নিউজিল্যান্ডে খুব খারাপ বোলিং করেনি, হি ইজ বোল ভেরি ওয়েল, 2টা টেস্ট ম্যাচেও খেলেছে। সুতরাং রুবেল ইজ মোর এক্সপিরিয়েন্স। আমার মনে হয় এখানে এক্সপিরিয়েন্সটা কাউন্ট করতে বেশি। না, আসলে কি ইন্ডিয়া মানে টেস্ট ক্রিকেটে অনেক অ্যাটাকিং ক্রিকেট খেলে, তাদের কম্বিনেশনটা হচ্ছে 6-5। সেই কম্বিনেশনে মানে ভারতের মাটিতে ওই রকম একটু উইকেটে বাংলাদেশের পেস ইউনিট ওই জায়গায় আহামরি কিছু করবে, এটা আমার এখান থেকে মনে হচ্ছে না। আপনার মূল শক্তি কিন্তু বাংলাদেশের স্পিন। মানে আমার যে শক্তি, মানে আপনি কতটা ভালো করবেন নির্ভর করবে হচ্ছে স্পিনের উপরে। দিন শেষে একটা জিনিস সত্যি যে বাংলাদেশের এই টেস্টে যা কিছুই করুক, বোলারদের লড়াই করার পুঁজিটা দিতে হবে ব্যাটসম্যানদের। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে ভুলগুলো করেছে, অর্থাৎ খুব ইজি উইকেটগুলো দিয়ে এসছে, ভারতের এই টেস্টে ফলাফল যাই হোক, ভারতীয় বোলাররা যাতে সহজ উইকেটগুলো না পায়, তারা যাতে একটু ঘাম ঝরায় এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যাতে উইকেটটা বিলিয়ে দিয়ে না আসে, তাহলে এই টেস্টের ফলাফল তো একটা হবে, একটা দল জিতবে একটা দল হারবেই, আমরা যতটা ভালো করার করব। এবং আমার মনে হয় তারা যদি তাদের সামর্থ্য অনুযায়ী খেলে তাহলে ভালো খেলতে পারবে, মানে প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস। আর বিশেষ করে আমার বলার একটা বিষয় হচ্ছে যে ভারতের মাটিতে সাফল্য পাওয়াটা কঠিন, সেখানে বাংলাদেশের কঠিন একটা মোকাবেলা করতে হবে, এই কারণে যে ভারত বাংলাদেশকে 16 বছর পর ডাকলো, বাংলাদেশ যে ভালো দল সেটা একটা প্রমাণের
পালাও আমাদের করতে হবে। বিরাট বড় সুযোগ। সেই সাথে ভারত কিন্তু এটি আপনারা জানেন যে 18 বার টানা তারা হচ্ছে টেস্টে একরোখা আসলে তারা ওরা এখন নাম্বার 1 টেস্ট প্লেইং কান্ট্রি। তাছাড়া রিসেন্টলি ওরা ইংল্যান্ডকে 4-1 টেস্টে হারিয়েছে এবং কালকেও ওদের টি20 টিমটা দেখলাম মোটামুটি বেশিরভাগ প্লেয়ারই কিন্তু আবার টেস্ট টিমে আছে এবং দুর্দান্ত ফর্মে আছে ওরা এবং ওদের বোলিং সাইডেও খুবই ভালো এবং ওদের স্পিন তো সুপার স্পিনার। তো সুতরাং আমাদেরকে আমরা অ্যাকচুয়ালি প্রথম ইনিংসে সবসময় ভালো ব্যাটিং করি, সামহাও আমরা সেকেন্ড ইনিংসে সেই ব্যাটিংটা দেখাতে পারি না এবং যে কারণে আমরা নিউজিল্যান্ডে কিন্তু আমরা হেরেছি। আমরা কিন্তু নিউজিল্যান্ডে উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। টেস্টের নিয়ম হলো বোলারকে কষ্ট করে ব্যাটসম্যানের উইকেটটা নিতে হবে, আমি উইকেট দিব না, ইউ হ্যাভ টু বাই মাই উইকেট, এই অ্যাটিটিউড নিয়ে ব্যাটিং করতে হবে। আদারওয়াইজ ডিফিকাল্ট, কারণ ভারতের মাটিতে মোটামুটি ব্যাটিং সহায়ক উইকেট যদি হয় তাহলে ওদের যেই 6 জন ব্যাটসম্যান তারা অনেক বড়। এবং আমি এটা একটা জিনিস মনে করি যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের টোটাল ফলাফলটা নির্ভর করছে টস ভাগ্যের উপরে। যদি আমরা টসে জিতি তাহলে আমরা প্রথমে ব্যাটিং নিব এবং ব্যাটিং নিলে 15টা সেশন, এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে যে আমরা আসলে কটা সেশন কিভাবে খেলবো। মানে এইখানে যদি আপনি হিসাবটা ভুল করেন, মানে খেলাটা টেস্ট কিন্তু পুরো সিরিজটাই আসলে আমাদের একটা সিরিজ মানে একটা টেস্ট 15টা সেশন। হ্যাঁ, আমি বলছি 15টা সেশনে আপনার পুরোটা ক্যালকুলেট এবং কোনোটা আসলে ভুল হওয়া যাবে না। মানে ব্যাটসম্যানরা যদি প্রথমে ব্যাটিং পায় অ্যাট লিস্ট মিনিমাম 5টা সেশন খেলতে হবে, সেশন না হলেও মানে ধরেন 4 সেশন 4.5 মানে 1.5 দিনের উপরে আর কি। তারপর আবার ইন্ডিয়া ব্যাটিং এ যাবে, ইন্ডিয়া আবার প্রায় 6 সেশনের মতো ব্যাটিং করবে, তারা একটা বড় স্কোর দিবে। দুদুল একটা জিনিস কিন্তু লক্ষণীয়, কোনটা? ইন্ডিয়া কিন্তু খুব বেশি শিওর না যে হায়দ্রাবাদে কি রকম উইকেট হবে, কারণ ওরা হোম সিরিজে ওরাও কিন্তু 16 জনের টিম করেছে। ডিপেন্ড করবে যে স্পিনার খেলাবে কি স্পিনার একটা বেশি খেলাবে কি খেলাবে না, কারণ আশ্বিন ওয়ান অফ দ্য বেস্ট অফ স্পিনার্স ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু ও ব্রিলিয়ান্ট ব্যাটিং করছে কিন্তু অফ লেট ইংল্যান্ডে সেঞ্চুরি নাম্বার 8-এ ব্যাটিং করে। সুতরাং ওদের ব্যাটিং লাইন আপ ইজ ভেরি ভেরি বিগ। আর আমাদের রিসেন্টলি আমরা নিউজিল্যান্ডে দেখেছি আমাদের টেল এন্ডাররা রান পেত না, কিন্তু সেখানে দেখলাম যে কামরুল রাব্বি, হ্যাঁ আমি ভেরি ইমপ্রেসড ওর কথাবার্তার ওর ইন্টারভিউতে, যে ব্যাটসম্যানকে রিড করার চেষ্টা করে এবং তার উইকনেসটা রিড করার চেষ্টা করে এবং সেভাবে বোলিং করার চেষ্টা করে এবং ব্যাটিংয়েও হাল ছেড়ে দেয় না, মোটামুটি ব্যাটিং করে ভালো। আর এখন শফিউল আসাতে, শফিউল ইজ কোয়াইট এ গুড ব্যাটসম্যান, ওর ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ওর একটা 50 আছে। সুতরাং এখন একটু টেলটা কিছুটা হলেও রান 3 জনে মিলে 50-60 দেওয়ার মতো ক্যাপাবিলিটিস আছে। কামরুল ইসলাম রাব্বি সম্পর্কে একটা কথা একটু বলতে চাই, যে তিনি তার একটা ইন্টারভিউ আমি পড়ছিলাম, তিনি বলছিলেন যে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা যে আমি এরকম যে সচিন তেন্ডুলকারের উইকেটটা নিব, কিন্তু সেটি আর সম্ভব হয়নি। এখন আমার ইচ্ছা যে আমি বিরাট কোহলির উইকেটটা নিব। কি মনে হয় এই যে শখ, এই যে একটা লক্ষ্য, এই যে ইচ্ছা, এটা ভালো, এটা যে কোনো একটা প্লেয়ারের থাকা ভালো এবং সে যদি ওরকম একটি লক্ষ্য নিয়ে খেলে তাহলে তার লক্ষ্য। এবং নিউজিল্যান্ডের লাস্ট ইতে বোধহয় সে উইলিয়ামসনের উইকেট নিয়েছে, দ্যাট ইজ দ্য মোস্ট প্রাইজড উইকেট, এবং ও এটাও বলেছে যে উইলিয়ামসনের কি উইকনেসটা আমি লক্ষ্য করেছি এবং সেই জায়গাটাই বল ফেলতে চেষ্টা করেছি এবং আমি সাকসেসফুল হয়েছি। এবং উইলিয়ামসনও ওকে রিপ্লাই দিয়েছে যে তুমি আমার কি উইকনেসটা দেখলা। এটা খুব ইন্টারেস্টিং কনভারসেশন ছিল ওদের মধ্যে। বললো যে আমি দেখেছি যে আপনি স্লাইটলি আউটসাইড দি অফ স্টাম্প একটু আপনি লিটল উইক, তো আমি সেই জায়গাটাই চেষ্টা করেছি বল ফেলতে। নিউজিল্যান্ডের উইকেট অনেক ট্রু উইকেট ছিল, মানে সেখানে বোলাররা মোটামুটি একটা বোলার ফ্রেন্ডলি উইকেট পায়, ব্যাটসম্যানরাও ব্যাটিং করার সুযোগ পায়। এখন ইন্ডিয়া যেখানে ওয়ার্ল্ডের বেস্ট অফ স্পিনার অশ্বিনের মতো প্লেয়ার, মতো প্লেয়ার, তো সেই জায়গায় ইন্ডিয়া যে একদম আপনার ট্রু উইকেট করবে এটা ভাবার কোনো কারণ আমি দেখি না। আমার ধারণা যে অশ্বিনদের ধরেই তারা উইকেটটা করবে এবং সেই জায়গায় বাংলাদেশের মমিনুল আর মুশফিক ছাড়া বাংলাদেশের স্পিন মানে ভালো খেলুড়ে প্লেয়ারের সংখ্যা কিন্তু খুব একটা বেশি না। সুতরাং টুরটা বাংলাদেশের জন্য টাফ, এই কারণেই আমি বারবার বলছি যে টস ভাগ্যটা আমাদের পক্ষে আসতে হবে। এবং আপনি কেন উইলিয়ামসের কথা বলছিলেন, যে তিনি আরও একটা কথা বলেছে যে রাব্বি জিজ্ঞাসা করছিল যে আমার বোলিং যখন আমি করি তখন আমারটা আসলে তুমি কি দেখতে পাও।
সে তখন বলেছে যে তুমি যখন বোলিং করো তখন আসলে তুমি সামনে না পেছনে মানে কোথায় আসলে তোমার বলটা আসবে সেটি বোঝা হচ্ছে খুব কঠিন। তো আরেকটু কি একটু কামরুল ইসলাম রাব্বি তার লাইন লেন্থ এবং সেই যে স্পেলে বোলিং করছে এখানে হচ্ছে কি একটা ব্যাটসম্যান বোলারকে রিড করে তার অ্যাকশন দেখে, গ্রিফটা দেখে, আচ্ছা মানে সে আউটসুইং দিচ্ছে না ইনসুইং করছে, এটার গ্রিফ। আপনি যদি রিচার্ড হ্যাডলি কিংবা ইমরান খানটা দেখেন, এটা একই গ্রিফে আউটসুইং করতে পারতো, একই গ্রিফে ইনসুইং করতে পারতো। এখন এই প্লেয়ারের সংখ্যা কতজন আছে আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, তবে তারা বেসিক্যালি রিডটা করে ওভাবেই এবং উইথ তার ফলো থ্রো। আচ্ছা, মানে সে ফলো থ্রোতে কোন দিকে বেরোচ্ছে না বেরোচ্ছে এর উপরে নির্ভর করে যে আপনি বল কোন দিকে যাবেন না যাবেন। এখানে যারা অনেক ক্লাস বোলার তারা দেখা যাচ্ছে যে হয়তো ইনসুইনের অ্যাকশনে গিয়ে আউটসুইং করে দিল, ওই জায়গায় ডিফারেন্সটা করে যায়। তো বাংলাদেশের মানে যারা বোলার তারা এখনো ওই পর্যায়ে ওই জায়গাটা পৌঁছায়নি, মানে এখনো ওই জায়গায় পৌঁছায়নি। বাট হোয়াট ইজ ভেরি ইন্টারেস্টিং কামরুল রাব্বি কিন্তু শিখতে চায় এবং ও কিন্তু খেলার মধ্যে ভীষণ মনোযোগ দেয়। দ্যাটস এ ভেরি গুড সাইন কিন্তু ফর আওয়ার ফিউচার। আমরা একটু বেস্ট 11 নিয়ে একটু শুনতে চাই যে আপনারা কাদেরকে এক্সপেক্ট করছেন। তার আগে একটা বিরতিতে যেতে চাই। Dear audience, we'll be right back after a little break. Stay with us. করে কাশিতে বুঝলাম না। আরো একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। যেটি বলছিলাম যে একটু বেস্ট 11 নিয়ে একটু শুনতে চাই যে আপনারা দুজন কে কিভাবে আসলে একটু সাজাতে চান দলটাকে। এটা ডিপেন্ড করবে টুরে যখন ওরা যাবে, প্রথম প্র্যাকটিস ম্যাচটা খেলবে, সেখানে ইমরুলের যেটা জানি, যেটা আমি বুঝি, কারণ আমি তো দীর্ঘদিন ক্রিকেট খেলেছি, এত ইজি না রিকভার করা। হি ইজ রিকভার্ড, কিন্তু 2 দিনের খেলায় বোঝা যাবে ও টেস্ট ম্যাচ খেলতে পারবে কি পারবে না। আচ্ছা, যদি ওর 2 দিনের খেলায় ও কমফোর্টেবলি খেলতে পারে তাহলে ওকে টেস্ট ম্যাচ খেলাবে, নাহলে সৌম্য সরকার খেলবে সেখানে। আর 1 ডাউন তো আছে আমাদের মমিনুল, 2 ডাউন আছে মাহমুদুল্লাহ রিয়াদ, 3 ডাউন আছে মুশফিক, নাম্বার 6 আছে সাকিব, নাম্বার 7 হবে শাব্বির, মিরাজ, আর নাম্বার 8 আসবে মিরাজ। তো একটা অসুবিধা হয়ে যাচ্ছে, নাম্বার 8-এ ওর মিরাজ কিন্তু রান পাচ্ছে না, বোলিং ঠিকই করে যাচ্ছে, কিন্তু হি ইজ বেসিক্যালি কিন্তু একজন ব্যাটিং ওরিয়েন্টেড স্পিনার ছিল, এখন হয়ে গেছে স্পিনার ওরিয়েন্টেড ব্যাটসম্যান। যাই হোক, আশা করছি যে ও কিছুটা কাজ করেছে ব্যাটিং সম্বন্ধে। আই হোপ দ্যাট ওয়ার্কস আউট। দোদুল ভাই, মিরাজ সম্পর্কে যদি একটু জানতে চাই যে আপনি তাকে একটু কাছে থেকে দেখেছেন বা অনেক দিন থেকে, যে সে 2 দিন আগে জাস্ট ছুটিতে খুলনা গেছিল এবং সে নিজেই বলছিল যে আমার আসলে ব্যাটিংটা ঠিকঠাক মতো হচ্ছে না, সে তার যে কোচ সেখানে চলে গেছেন এবং কোচ হয়তো বলছিল এরকম যে আমার কনসেন্ট্রেশন সবকিছু মিলে আমি হয়তো বা মানে কামব্যাক করতে পারছি না, আমার কাছে রানটা অনেক বেশি জরুরি, হয়তো সেটা ভারত সফরে ভালো হবে। আমার ধারণা কাছে কি মনে হয়, মানে এটি আমার ধারণা যে মিরাজ ভারতে ভালো খেলবে, কারণ মানে উইকেটটা অনেকটা সিমিলার উইকেট আমাদের কন্ডিশন। এখানে তো আন্ডার 19ও ভালো খেলেছে। নিউজিল্যান্ডের যে উইকেটটা ছিল ওই উইকেটে মানে ভালো বল করাটা অনেক কঠিন। মানে মিরাজ বুঝতে পেরেছে যে তার আসলে ঘাটতিগুলো কোথায় আছে সর্বোচ্চ পর্যায়ের উইকেটে বল করার জন্য। তো যেহেতু ভারতের স্পিনারের সংখ্যাটা বেশি, তো সেহেতু আমার ধারণা যে তাইজুল এবং মিরাজ দুজনেই বাংলাদেশ দলে থাকবে, সাথে সাকিব তো স্পিনার আছে 3 জন। পেস ইউনিটে আপনার কামরুল রাব্বি প্লেইং, শফিউল খেলবে, তাসকিন অথবা রাব্বির যে কোনো একজন। মানে এখন এটা নির্ভর করছে আপনাদের দুজনকে যদি বিবেচনা করতে বলি যে কে খেলবে, তাসকিন নাকি রাব্বি। আরেকটা জিনিস একটু বলতে চাই যে আমরা বাংলাদেশ স্কোয়াড ঘোষণার আগে থেকেই বারবার করে ফোকাস করছি পেসারদের দিকে, যে আমরা স্পিনার নিয়ে কথা বলছি কম, সবসময় বলছি যে স্পিনাররাই ভালো করবে, কিন্তু সেই জায়গাটা থেকে পেসারদের প্রতি জোরটা বেশি, এরকমটাই অনেক কিছু শোনা গেছে। এরকম না, বাংলাদেশের মূল শক্তিটা স্পিন সহায়ক হতে হবে। আমার শক্তি যদি স্পিন হয় আমি স্পিন নিয়েই যাব। আমাদের বোলিং ইউনিটটা দুর্বল মানে হচ্ছে টেস্ট ক্রিকেটে লঙ্গার ভার্সনে বল করার জন্য যে পরিমাণ এক্সপিরিয়েন্স বোলার দরকার, সেই পরিমাণ এক্সপিরিয়েন্স বোলার এই দলে একজনও নেই।
আচ্ছা, মানে তাসকিনরা তো সবে টেস্ট ডেবু হলো নিউজিল্যান্ডের মাটিতে। মানে আপনি যদি বিরাট কোহলির মধ্যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারের সামনে বোলিং করেন, আপনার কতটা লম্বা সময় বল করতে হবে। কারণ এক একজন বোলার মিনিমাম যদি 400 থেকে 450 রান হয়, এদেরকে 30 ওভারের মতো বোলিং করতে হবে। টাফ, ভেরি টাফ, এবং একই জায়গায় বল ফেলা এই করা অনেক কঠিন। ইন্ডিয়ার যেই 6 কম্বিনেশন, 6 জন ব্যাটসম্যান, এদেরকে মানে বাংলাদেশের পেসারদের জন্য মানে ঘুমটা হারামি হবে। সেই জায়গায় যদি কিছু সাকসেস হয় সেই ক্ষেত্রে স্পিনাররাই হবে, এবং সেই জায়গাটায় জোর দেওয়া উচিত বাংলাদেশ দলের। টিম কম্বিনেশনটা আমি হিরোর সাথে একমত যে প্রস্তুতি ম্যাচটা দেখবে, প্রস্তুতির ম্যাচ দেখলে উইকেট সম্পর্কে হালকা একটা ধারণা নিতে পারবে যে উইকেটটা কীরকম, সেই অনুযায়ী দলটা মানে গঠন করা হবে আর কি। এখানে হয়তো যদি দেখে যে খুব স্পিন, তাহলে তো বাংলাদেশের হয়তো কম্বিনেশন চেঞ্জ হতে পারে, সেখানে দেখা গেছে একজন পেসার কমিয়ে স্পিনের সংখ্যা বাড়াতেও পারে। এটা কিন্তু আপনি আমাদের এই অনুষ্ঠান থেকে বসে বাংলাদেশ কোন সেরা 11 নামাবে এটা বলা কিন্তু কঠিন। আমরা তো জানি সেটা ডেফিনেটলি, সেটা ধরেন আমাদের 16 কোটি বাঙালির মধ্যে প্লেয়াররা ছাড়া, কোচ ছাড়া বাকি যারা আছে সবাই জানে যে এটি কঠিন। আমি শুধু আপনাদের সাজেশনটা যে যেমন আমি বলছি হায়দ্রাবাদে উইকেট কিরকম হবে, কোহলিও কিন্তু এখন বুঝতে পারছে না, যেই কারণে ওরা কিন্তু 16 জন মেম্বার নিয়ে খেলছে। হোম সিরিজে কিন্তু 16 জন হওয়ার কথা না, 14 জন হওয়ার কথা, ম্যাক্সিমাম 15 জন, কিন্তু সেখানে 16 জন নিয়েছে এবং স্পিনার বেশি রেখেছে টিমে। যদি স্পিন ওরিয়েন্টেড উইকেট ওরা করে কিংবা ওইরকম হয়, তাহলে ওরা স্পিনার বেশি খেলাবে, লেগ স্পিনার নিয়ে আসবে। দুজন তো স্পিনার তো জেনুইন আছে। মুস্তাফিজ সম্পর্কে এই মুহূর্তে আসতেই চাই আসলে, যে মুস্তাফিজকে আপনারা কতটা মিস করছেন এই সফরে? না, মিস করছি না, সেটা হচ্ছে যে মুস্তাফিজ গত কয়েকদিন নেটেও বল করেছে 4 ওভার 5 ওভার। মুস্তাফিজের আপনি একটা বিষয় দেখেন যে উনি কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচ দিয়ে কিন্তু তার বাংলাদেশ জাতীয় দলের আত্মপ্রকাশ ঘটেছিল। মুস্তাফিজ যদি লম্বা একটা সময়ের জন্য জাতীয় দলের বাইরে চলে যায়, তাহলে কিন্তু ওর জায়গাটা আরেকজন চলে আসবে। এই জিনিসটা মুস্তাফিজের মাথায় রাখতে হবে আর কি। মানে তার ফিটনেস নিয়ে কিন্তু একটু কথাবার্তাও আছে, কারণ সামনে কিন্তু IPL এর ম্যাচও আছে। মুস্তাফিজ ওগুলাকে সামনে রেখে একটু গরিমসি করছে এরকম না, কিন্তু যদি না খেলে মানে ম্যাচ যদি, আচ্ছা হিরো ভাই এইটা শুনবো আমরা। একটু বসুন্ধরা একটা গলফ আয়োজন করেছি, আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে আমাদের সহকর্মী তাপস জোবায়ের আছেন, আমরা চলে যাব সরাসরি তার কাছে। আজকে দ্বিতীয় দিন, সেকেন্ড রাউন্ড। তাপস, তাপস দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। প্রথম দিনে বিদেশিদের আধিপত্য ছিল, আজ বাংলাদেশি গলফারদের শুরুটা কেমন দেখছেন, কেমন হবে বলে মনে করেন আপনি? চলছে গলফারদের মাঝে। থাইল্যান্ডের গলফাররা এগিয়ে আছেন এবং শুভঙ্কর ভারতের গলফার উনিও অনেকটুকু এগিয়ে গেছেন দ্বিতীয় দিনের খেলায়। বাংলাদেশের সিদ্দিকুরের কথা বলতেই হবে, উনি আজকে বেশ ভালো করেছেন। উনি 4 আন্ডার পার নিয়ে নিজের পজিশন বাড়িয়ে নিয়েছেন। আমরা হয়তো দিন শেষে তাকে আরও একটু ভালো পজিশনে দেখব। তো এই পুরো টুর্নামেন্ট এবং পুরো আয়োজন নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন উই লাভ স্পোর্টসে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবিদুর রাজা খান। উনি বাংলাদেশ গলফ ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির পরিচালক। আমরা সরাসরি যাচ্ছি ওনার কাছে। স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন টুর্নামেন্ট চলছে এবং কেমন প্রত্যাশা? আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ প্রথমেই যে আপনারা কিছু অংশ হলেও লাইভ কাভারেজ দিচ্ছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ। আজকের টুর্নামেন্ট আমাদের ঠিক সময় মতো শুরু হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী চলছে। বিকজ ওয়েদারের জন্য কোনো অসুবিধা হয় নাই গতকালের মতো। গতকাল কুয়াশার জন্য আমাদের 15 মিনিট পরে শুরু করতে হয়েছিল, বাট ফর্চুনেটলি টুডে ওয়েদার ওয়াজ এক্সেলেন্ট এবং আমরা সময় মতো শুরু করেছি। এবং সোফার একদম টুর্নামেন্ট ডাইরেক্টর যিনি এসছেন, এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট ডাইরেক্টর মিস্টার জেটি, ওনার পরিকল্পনা অনুযায়ী এখন পর্যন্ত টুর্নামেন্ট চলছে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রায় 33 জন গলফার এবং 6 জন অ্যামেচার গলফার রয়েছেন। বিদেশিদের সাথে তাদের খেলাটা আসলে কেমন ইন্টারাকশন হচ্ছে এবং এটা আমাদের জন্য লাভজনক হবে কিনা? অবশ্যই, এটাই তো মেইন পারপাস ছিল, যার জন্য আমরা এশিয়ান ট্যুরকে বলে বেশি করে স্লট নিয়েছি আমরা। এবং গতবারের চেয়ে আপনারা জেনে খুশি হবেন, এবারে আমরা বেশি পেয়েছি। মানে 31 জন প্রফেশনাল খেলতে পারছে, অ্যামেচার খেলতে পারছে। অ্যামেচারদের খেলতে সুযোগ দেওয়ার উদ্দেশ্য হলো তারাও যেন বুঝতে পারে অ্যামেচাররা কীভাবে খেলে, তাদের সাথে খেলে গেম টেম্পারমেন্টটা বুঝতে পারে এবং যাতে আগামীতে তারা
প্রোতে চলে আসতে পারে। তো এই সুযোগটা পাওয়াতে এটা অবশ্যই আমাদের গলফারদের জন্য এবং সার্বিকভাবে বাংলাদেশ গলফের জন্য একটা আমি বলবো বিরাট একটা সুযোগ এনে দিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ গলফ একটা আসলে একটু এক্সপেন্সিভ একটা খেলা, সেই জায়গা থেকে বসুন্ধরা এগিয়ে এসছে, টানা তৃতীয়বার মতো বাংলাদেশ ওপেনে ওনারা স্পন্সর করছে। তো এরকম কি আরও প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত? আর বসুন্ধরার এই পরিকল্পনাটা বা তাদের এগিয়ে আসাটাকে কি চোখে দেখছেন? প্রথমে বসুন্ধরার কথা বলি, কারণ তারা তো আপনারা দেখেছেন তাদের কমিটমেন্ট অনুযায়ী পরপর 3 বার টুর্নামেন্টটা করলো। এটা শুধু আমাদের কথা না, এবং এশিয়ান ট্যুর থেকে যারা এসছেন তারাও এটার খুবই প্রশংসা করেছেন, কারণ এরকম বিভিন্ন দেশে ওনারা এরকম সহজে দেখে না যে 3 বার একই স্পন্সর সুন্দরভাবে 3টা টুর্নামেন্ট করেছে। এটা ওনারাও অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা তো এটাকে ধরে রাখার চেষ্টা করবই। বসুন্ধরা করবে কি না ভবিষ্যতে জানি না, করলে তো ভালো কথা, আর না হলে আমরা এখন আশা করছি আমরা আরও স্পন্সর পাবো। কারণ কোনো এক সময় দেখেন এইসব টুর্নামেন্ট হতো আর মাঠের মধ্যে আমরা অর্গানাইজার এবং রুলস অফিসার ছাড়া আর কেউ থাকতো না। এখন আমি বলবো মেনি থ্যাঙ্কস টু ইউ পিপল, আপনাদের জন্য আপনারা এই যে কাভারেজ দিচ্ছেন, আপনারা আমাদের গল্ফের ব্যাপারে বিভিন্ন জায়গায় বলছেন, তাদের করে গল্ফটা কিন্তু এখন আর ওই এক্সপেন্সিভ খেলা কিংবা ওই আপনারা আগে বলতেন না সাধারণ মানুষের খেলা না, ওই পর্যায়ে কিন্তু এখন আর নাই। এটা এখন বাংলাদেশের সবাই বোঝে। একসময় যেটা বুঝতো না, এখন কিন্তু বাংলাদেশের সবাই গল্ফ বললে বোঝে, প্লেয়ারদের নাম জানে, কে কেমন খেলে। সো দ্যাট ওয়ে বাংলাদেশ গল্ফ হ্যাজ বিকাম ভেরি পপুলার, এবং আমরা এটাকে অবশ্যই চেষ্টা করব প্রতি বৎসর করার জন্য, এবং আমরা আশা রাখি এটার জন্য স্পন্সর আমরা পাবো। সেই জায়গা থেকে যদি আরেকটু বলেন, 3 বছর আগে এটা শুরু হয়েছে, ধারাবাহিকভাবে চলছে, 3 বছর পর আসলে বাংলাদেশ গল্ফকে কোথায় দেখতে চান? এখন থেকে আরও 3 বছর পরে অবশ্যই আমরা তো মনে করেন এক সময় কিছুই ছিল না, সেখান থেকে আমরা পিজিটিআই করেছি, ইন্ডিয়ান ট্যুর, ইন্টারন্যাশনাল ট্যুর বলতে আর কি, ডোমেস্টিক ছাড়া পিজিটিআই করেছি। তারপরে আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর করেছি 2009, এবং তারপরে আপনারা দেখেছেন পরপর 3 বার আমরা এশিয়ান ট্যুর করলাম। আগামী 3 বছরে আমরা এশিয়ান ট্যুর তো করবই, আমরা হয়তো ঘন ঘন আরও এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরটা করব বেশি করে। ওটাতে প্রাইজ মানিটা একটু কম থাকে, এবং ওটা আমরা বেশি আমাদের জন্য সুবিধা হবে স্পন্সর পাওয়া। তো এছাড়া আমরা এশিয়ান ট্যুরের জন্য করব, প্লাস আমরা তো যদি বলেন আসার কথা, আমরা ভবিষ্যতে অবশ্যই ইউরোপিয়ান ট্যুর স্টেজ করার জন্য আমাদের চোখ রাখবো ডেফিনেটলি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদেরকে উইল স্পোর্টসে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবিদুর রাজ্জাক খান। আমরা আসলে কথা বলছিলাম গল্ফের বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে, বা স্পন্সররা গল্ফকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে এসছেন। বসুন্ধরা যেমন $3 লক্ষ প্রাইজ মানির এবারের টুর্নামেন্টে এটা করেছেন। তো এরকম স্পন্সররা এগিয়ে আসলে বিশেষজ্ঞদের মতটাই আসলে এরকম যে স্পন্সররা যদি এগিয়ে আসে, বাংলাদেশ গল্ফটা নিশ্চিতভাবেই আরও একটু উপরের ধাপে আমরা দেখতে পারবো। আমরা হয়তো ইউরোপিয়ান ট্যুরের পরিকল্পনাও করতে পারবো, বা ওই প্রত্যাশাটা আমরা রাখি। তো বসুন্ধরা গল্ফ বসুন্ধরা বাংলাদেশ ওপেনের দ্বিতীয় দিনের আসলে সর্বশেষ এই ছিল। সিদ্দিকুরও হচ্ছে 4 আন্ডার পারে এগিয়ে চলছেন। শুভঙ্কর এবং থাইল্যান্ডের আরেকজন খেলোয়াড় রানায়াত, ওনারা 10 আন্ডার পারের উপরে, তারা লিডার বোর্ডের স্কোরবোর্ডের একদম উপরের সারিতে অবস্থান করছেন। এই ছিল বসুন্ধরা বাংলাদেশ ওপেন গল্ফের সর্বশেষ। তাপস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হীরা ভাই, আপনার কাছে আসবো যে আপনি মুস্তাফিজ সম্পর্কে বলছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম। মুস্তাফিজকে একই কারণে, যে কারণে মানে ওরা চিন্তা ভাবনা করেনি, সেটা আমার যেটা মনে হয়, ওডিআইতে 10 ওভার হয়, সেখানে কিন্তু ওরা 3টে স্পেল করতে পারে, 4 ওভার 3 ওভার 3 ওভার, কিংবা 4 ওভার 4 ওভার 2 ওভার, বিগ গ্যাপ পায় 50 ওভারের খেলায়। কিন্তু টেস্টে ওকে মিনিমাম প্রথম স্পেলে হয়তো 7 থেকে 8 ওভার করতে হবে, লাঞ্চের আগে হয়তো 2-3 ওভার দিতে পারে, আবার লাঞ্চ থেকে টি সেশনে আরও 7-8 ওভার, আবার টির পরে আবার 7 ওভার। মানে নর্মালি একটা ফাস্ট বোলারকে 22 থেকে 24 ওভারের বেশি দেওয়া হয় না ইন এ ডে। তো যদি লম্বা একটা স্কোর হয় ইন্ডিয়ার, তাহলে সেখানে কিন্তু ওকে প্রায় 35 থেকে 40 ওভার করতে হবে 2 দিন মিলে।
তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস। আমার মনে হয় ও ফুলি ফিটও না এত লং স্পেল বোলিং করার জন্য। না, ওর ইনজুরিটা কিন্তু মানে শোল্ডার ইনজুরি বা এই জাতীয় কোনো ইনজুরি না, মানে ডাইভ দিয়েছিল সেই ইনজুরিটা অন্য। তবে মুস্তাফিজ যদি ভারত সফরে থাকতো বাংলাদেশের জন্য খুব ভালো হতো, কারণ মুস্তাফিজের কিন্তু লিড করতে ওরা পারে না, আমরা যেটা ঢাকায় দেখেছি তার বল লিড করা খুব কঠিন। তো সেটা বাংলাদেশ বোলিং ইউনিটের জন্য একটা সুসংবাদ হতো আর কি, কিন্তু যেহেতু নেই সেহেতু আফসোস করে মানে লাভও নেই। আর আমার একটা জিনিস মনে হচ্ছে সেটা বাংলাদেশ টিম আপাতত মানে ফোকাস করতে চাচ্ছে শ্রীলঙ্কা ট্যুরকে নিয়ে, কারণ শ্রীলঙ্কায় আপনার টেস্ট, ওডিআই এবং টি20 আছে। শ্রীলঙ্কার বর্তমান যা অবস্থা তাতে করে বাংলাদেশ সেখানে মানে জয়ের স্বপ্ন দেখছে, বিশেষ করে ওয়ানডেতে। তো সেই জায়গার বিবেচনায় দলের যেসব নতুন ছেলেরা আসছে তাদেরও একটা পরিকল্পনার হিসাবেই দলে এসছে, যেটা আপনি বললেন যে লিটন দাসের ডাবল সেঞ্চুরির কারণেই শুধু দলে আনা না, কারণ লিটন দাসকে ফিট করছে শ্রীলঙ্কা টি20 দলের জন্য। আচ্ছা, সেখানে আমি আরেকটু বলছিলাম আসলে অফ ইয়ারে যে ডাবল সেঞ্চুরি নিয়ে আমরা অনেক বেশি ফোকাস। ডাবল সেঞ্চুরির কথা যদি বলি তাহলে অনেক আগে নাসিরেরও ডাবল সেঞ্চুরি আছে, নাসিরকে নিয়ে আমরা আসলে ভাবছি না। এটি আপনাদের কাছে আপনারা কিভাবে? লিটনের প্লাস পয়েন্ট হলো হি ইজ এ উইকেট কিপার ব্যাটসম্যান। এক্স্যাক্টলি, ইন কেস যদি মুশফিকের কিছু আল্লাহ না করে কিছু হয়, দেন লিটন কামস ইন অ্যান্ড দেন মাত্র 200 করে গেছে, সো হি ইজ ইন গুড ফর্ম। নাসির যেটা 200 করেছে সেটা প্রায় 20-25 দিন আগে। নাসির অলসো আমি ফেলে দিতে চাই না, হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ গুড ভেরি গুড ফিল্ডার। নাসির মাঠে থাকা মানে অলরেডি 10 রান করা, মানে ও 10 রান করে মাঠে ঢুকেছে, দ্যাট ইজ সামথিং ভেরি গুড। কিন্তু লিটনের প্লাস পয়েন্ট হলো উইকেট কিপার ব্যাটসম্যান। আর যেটা দুদুল বলেছে যে আমরা শ্রীলঙ্কার উপরে ফোকাস দিচ্ছি বেশি, ইন্ডিয়ার উপরে আমরা চেষ্টা করব খুব ভালো খেলতে। আর আমার মনে হয় এই টিমটা ভালো খেলবে, দের ইজ নাথিং টু বি স্কেয়ার্ড অফ ইন্ডিয়া। আমরা যদি ড্রও করতে পারি দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। আর আমরা যদি প্রথমে যদি টস করে, যেটাও বললো যে আমরা যদি একটা লম্বা স্কোর করতে পারি, 4 সেশন কিংবা 4.5 সেশন খেলতে পারি, দ্যাট ইজ ডেফিনেটলি দ্যাট ম্যাচ উইল বি এ ড্র ম্যাচ, আনলেস ইন্ডিয়া খারাপ ব্যাটিং করে। মানে ইন্ডিয়ার তো 2 ইনিংসে মানে খারাপ ব্যাটিং করার সুযোগটা কম, কারণ ইন্ডিয়ারা ভারত যে মাপের দল, যদি তারা প্রথম ইনিংসে ভুলও করে দ্বিতীয় ইনিংসে সেটা কাটিয়ে উঠবে। বাংলাদেশের সমস্যা হচ্ছে যে বাংলাদেশ ক্রাইস্টচার্চে 595 রানের একটা রেকর্ড গড়লো, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ফেল। তো সেই জায়গায় বাংলাদেশকে ফার্স্ট এবং দ্বিতীয় ইনিংস 2 ইনিংসেই ভালো খেলতে হবে, ভালো খেলতে। না, আমি যদি আরেকটু যদি আসি যে সোহান ভালো করছিল, সেটি আমরা কিন্তু দেখছিলাম। তো সোহান না, আপনি মানে আমাদের কথাটা ধরতে পারছেন না, সেটা হচ্ছে যে লিটন দাসকে নেওয়া হয়েছে শ্রীলঙ্কা ট্যুরের জন্য। সেটি কি তাহলে আমি বলছি বাংলাদেশ টিম শ্রীলঙ্কাকে নিয়ে একটা পরিকল্পনা করছে আর কি, যেহেতু জানে যে তারা ওই জায়গায় জয়ের সম্ভাবনা আছে, এই কারণে দলে বেশ কিছু পরিবর্তন, এবং দেখবেন যে মেহেদি মারু এরাও আসবে টিমে, এবং এই কারণে তারা ইন্ডিয়া ট্যুরে এদেরকে খেলাবে প্রস্তুতি ম্যাচে। হয়তো মানে সোহান যে দল থেকে বাইরে গেছে তাও না, মানে বাংলাদেশের একদম টি20 আপনারা বলতে চাচ্ছেন যে তাকে তৈরিটা করছে হচ্ছে শ্রীলঙ্কার দিকে, শ্রীলঙ্কা ট্যুরের। তার মানে কি এই ভারত টিমটা একেবারে যে বাংলাদেশের তো মোটামুটি টিম অলমোস্ট গোনাই, মানে আপনার তাইজুল আর মিরাজ স্পিনার আর 3টা পেসার, একদম কমন একটা টিম। বাংলাদেশের টিমের কিন্তু মানে 15 জনের ভিতরে যে 11 জন বোঝা যায় যে কারা কারা খেলবে, আহামরি কোনো চেঞ্জ হওয়ার কোনো, এখানে একটাই চেঞ্জ হতে পারে যদি ইমরুল ইনজুরি থেকে ফিরে আসতে না পারে, যদি ফুলি ফিট না হয় তাহলে সৌম্য সরকার আসবে। মানে ওপেনিং সরকার নিউজিল্যান্ডে ভালো খেলেছে। সৌম্য সরকার একটু যদি ইমরুল কায়েস সম্পর্কে আরেকবার যদি একটু আসি, যে আমি এরকম শুনছিলাম যে ইমরুল কায়েস ভারতের যে স্পিনাররা তাদেরকে ডমিনেট করতে পারে, সে এমনটা কি সঠিক? এটি সঠিক বেঠিক জানি না, ডমিনেট মানে যার যদি দিন তার ভালো থাকে। বাংলাদেশ গোটা টিমের ভিতরে স্পিনটা ভালো খেলে মমিনুল আর মুশফিক। আচ্ছা, তো সেই জায়গায় তামিম এবং ইমরুলকে অবশ্যই ভালো খেলতে হবে যদি এই সিরিজে ভালো, মানে এই টেস্টে ভালো করতে হয়। এবং ইমরুল দুজনেই কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, আর আশ্বিন বল ইজ এন অফ স্পিনার। তো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের জন্য অফ স্পিনার মানে একদম মুখ্যম বোলার, যে উইকেট নেওয়ার মতো, কারণ টার্নটা বুঝতে পারে না ওরা ঠিক মতো।
আপনারা ভারত স্কোয়াড তো নিশ্চয়ই দেখেছেন এবং আপনারা জানেনও, সবাই জানে স্কোয়াডে অনেক নতুন কিছু প্লেয়ারও এসছে। সবকিছু মিলে আমরা তো আসলে বলছি যে ভারত আসলে শক্তিশালী দল, সেটা নিঃসন্দেহে বলবার কিছু নেই। কিন্তু সেই দলটার কথা যদি বলি, যে আমরা সবসময় একটু এরকম দেখি যে একজন দুইজনের আসলে দিন থাকে, সেখানে হার্দিক পান্ডিয়া আছে, অভিনব আছে। তো এই যে নতুন প্লেয়ার তারা আসলে এসেছে, চেতেশ্বর পূজারা, এদের সম্পর্কে একটু একটু শুনতে চাই। না, এরা ভালো খেলছে এই কারণে ওদের যে ট্রফি ম্যাচগুলি হয়, ওদের অনেকগুলি কিন্তু ট্রফি হয়, রঞ্জি ট্রফি হয় এবং সেইগুলি টেলিভাইজ করা হয়। আমরা দেখি যে ক্রাউড থাকে না, কিন্তু খেলাগুলি টেলিভাইজ করা হয়, বিভিন্ন লোকজন খেলা দেখছে এবং সিলেক্টররা কিন্তু ওই খেলাগুলি দেখতে পারে এবং সেটার এক্সপোজারটা সিলেক্টার্সরা নিতে পারে, কে ভালো খেলছে কে ভালো খেলছে না। ক্রাউড ইজ নট এ ম্যাটার ইজ খেলাটা দেখছে কিনা যারা কনসার্ন লোক, সেটা হলো ম্যাটার। এবং সেভাবে ওরা টিম সিলেক্ট করে, এরা ভালো খেলছে। ইন্ডিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটের যে কাঠামোটা, ওটা এত শক্তিশালী যে করুণা নায়ারের মতো একটা ছেলে এসে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করে দিল। মানে ওরা টেস্ট দলে যখন আসে পুরোপুরি প্রস্তুত থাকে যে টেস্ট ক্রিকেটটা কীভাবে খেলতে হয়, কিভাবে প্রতিপক্ষ বোলারকে ডোমিনেট করতে হয়। আমরা ওই জায়গাটা থেকে অনেক অনেক দূরে। আমরা এখনো আসলে টেস্ট আমি শুনবো দোদুল ভাই, একটা বিরতি থেকে আসতে চাই। সম্মানিত দর্শক, আরও একটা বিরতিতে যাচ্ছি, আশা করি সাথেই থাকবেন। ছিল আরো একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। দোদুল ভাই, কি বলছিলাম? আমরা কথা বলছিলাম যে ভারত স্কোয়াড নিয়ে কথা বলছিলাম, যে আমি পূজারার কথা আমি আপনাকে আগেও বললাম যে ভারত টেস্ট ক্রিকেটে 6-5 কম্বিনেশন খেলে, 6টা ব্যাটসম্যান 5টা বোলার, এবং এটা মনে হয় সম্ভবত ওয়ার্ল্ডের বেস্ট অ্যাটাকিং টিম বলা হয় আর কি ভারতকে। কারণ টেস্ট ক্রিকেটে কিন্তু আপনার যে 5-6জনকে ব্যাটিং করতে হবে এরকম না। যদি একজন মানে করুণা যদি দাঁড়িয়ে যায় তো সে 300 করলো, আবার বিরাট কোহলি একটা 200, তাহলেই তো স্কোর 500। তো সুতরাং মানে টেস্ট ক্রিকেটে 1-2জন প্লেয়ার দাঁড়িয়ে গেলে আপনার স্কোরটা লম্বা হবে। আপনি যদি সাকিব এবং মুশফিককে দেখেন, একজন 200 করলো, একজন 159, 360 রানের পার্টনারশিপ। তো সুতরাং বাকিরা টুকটাক যাই করুক, স্কোর কিন্তু 595। তো সুতরাং ইন্ডিয়ার ব্যাটিং, ইন্ডিয়ার মানে প্রথম শ্রেণীর ক্রিকেটের যে অবকাঠামো, সেটার সাথে আমাদের কম্পেয়ার করে লাভ নেই। আমরা আসলে টেস্ট ক্রিকেটে এখন শিখছি বলা যায়। মানে আমরা ওয়ানডেতে মোটামুটি একটা অবস্থানে চলে গেছি, টি20তেও যাচ্ছি, বাট আমরা টেস্ট ক্রিকেটে এখন মানে কিছুদিন ঢুকবো, তারপরে হয়তো আস্তে আস্তে যখন এই প্লেয়ারগুলো ম্যাচিউর হয়ে যাবে খেলতে খেলতে, তখন হয়তো আমরা গিয়ে বলবো যে এবার আমরা ভারতের সাথে ভালো খেলবো। বাট ভারতের মাটিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো প্রতিষ্ঠিত দল, যারা 50 বছর ধরে প্রতিষ্ঠিত, সেরকম দলগুলোই আপনার এত গুড পেস ইউনিট, ভালো ব্যাটিং লাইন আপ নিয়েই তারা কিছু করতে পারে না। সেই জায়গায় আপনি যদি ইংল্যান্ডের সাথে বাংলাদেশে কম্পেয়ার করতে পারবেন কোনো দিকে? আপনি যদি একটা বেন স্টোকসকে দাঁড় করান বাংলাদেশি প্লেয়ারদের, কার সাথে কম্পেয়ার করবেন? এরকম একটা অলরাউন্ডার, সলিড অলরাউন্ডার। কিন্তু সেই দলগুলোও ভারতের মাটিতে সাফল্য পায় না। সেই জায়গায় গিয়ে বাংলাদেশ রাতারাতি সাফল্যটা পাবে কঠিন, বাট আমরা আশাবাদী যে বাংলাদেশ গত 2.5 বছর ধরে যেভাবে ক্রিকেটটা খেলছে সেই অনুযায়ী তারা ভালো খেলবে। নিউজিল্যান্ডের মাটিতে যে ভুলগুলো তামিমরা করেছে, অ্যাটলিস্ট ভারতের মাটিতে যাতে সেটা না করে, মানে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, আমরা যাতে সম্মানের সাথে সেখান থেকে খেলে আসতে পারি। একটু মানে এই প্রশ্নটাও হয়তো খুব কমন হবে, কথা বলাও হয়তো বা খুব কমন হবে, তারপরও একটু না জানতে চাই যে সাকিবের আমরা একটা বড় স্কোর দেখেছি, সেটি সেইরকম স্কোর আমরা আসলে আশা করি যে এরকম একটা স্কোর আমাদের থাকুক, কিন্তু সেটি নিশ্চয়ই অনেক টাফ হবে। তারপরও কি আমরা আসলে আশা করতে পারি কিনা? ও যদি দেখে শুনে খেলে, ইজ কেপেবল অফ স্কোরিং। বল সিলেকশন হলো মেইন জিনিস, এন্ড টেস্ট ম্যাচে মেইন যে জিনিসটা ফলো করতে হয়, ওপোনেন্ট বোলারকে রিড করে ওকে টায়ার্ড করা। দি মোর ইউ লিভ, দ্য বোলার গেটস টায়ার্ড। তখন বাউন্ড ওই বোলার শর্ট ফেলবে, ফুলটস দিবে, হাফ বলে দিবে, ওয়েট ফর ইট। টেস্টের নিয়ম হলো এটা, যত ছাড়বে তত ভালো। অ্যান্ড শর্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাকিবের 2-1টা শট আছে যেগুলো আমি বলি যে
হি শুড নট প্লে দোজ শটস। একটা আছে স্কোয়ার কাট খেলে ব্যাটটা ও উপরের দিকে রাখে, যেটা ডিপ গালি কিংবা পয়েন্টে গিয়ে ক্যাচটা দেয়, রানও পায় অনেক, কিন্তু সেটা যদি ও রোল করতো নিচের থেকে বলটা যেত। আউট হলো যে মিডনে যেটা খেলতে চায়, যেটা নিউজিল্যান্ডের সেকেন্ড ইনিংসে করেছে, সেই শট খেলারও দরকারই ছিল না, মাত্র উইকেটে আসছে। সো এইগুলোই বুঝতে হবে, দ্য টিম ডিপেন্ডস অন ইউ, ইউ আর দ্য মেইন স্টে এট দ্য উইকেট, তোমাকে উইকেটে থাকতে হবে এবং টিমটাকে ক্যারি করতে হবে। তো এটা যারা সিনিয়র প্লেয়ারদের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে, দে হ্যাভ টু টেক দি রেসপন্সিবিলিটি ইন দেয়ার শোল্ডার। তার মানে নয় যে যারা নবাগত প্লেয়ার তাদের কোনো রোল নেই, তারা সাপোর্টিং রোল প্লে করবে। সিনিয়র প্লেয়ারের কথা আমরা না, আপনি যদি মুশফিকের সেঞ্চুরিটা দেখেন, সাকিবের 200, কিন্তু মুশফিকের সেঞ্চুরিটা অনেক কনসিস্টেন্ট। সাকিবের খেলা অ্যাটাকিং, মানে টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং ক্রিকেট খেলার সুযোগটা কম। যদিও বোকানন এই ওভার প্রতি 4 বা 3 রানের একটা হিসাব করতো তারা, 3 নং 300 প্রতি, মানে 90 ওভারে 300 মতো একটা রান, এটা অস্ট্রেলিয়ানরা প্রথম আনে, কিন্তু বাংলাদেশ তো সেই পর্যায়ে এখনো পৌঁছায় নেই। আমি মনে করি যে টেস্ট ক্রিকেটের যে মেজাজটা অ্যাকর্ডিং টু দ্য বলের মেরিট, যেটা খারাপ বল, মানে একটা বলার তো 6টা বলই তার জায়গা মতো ফেলতে পারবে না, একটা বল হয়তো শর্ট পড়বে, আপনি সেই বলটাকে মারবেন, হ্যাঁ ওয়েট করেন, আর যে বলটা ভালো ওই বলারকে সম্মান করেন, মানে আপনার তো দরকার নেই, কারণ আপনার 15টা সেশনের ভিতরে আপনার একটা উইকেটে থাকার হিসাবটাও কিন্তু আপনাকে মাথা দিতে হবে। আপনি যদি একদিনে ধরেন আমি করলাম 400 রান, শেষ, আমি অল আউট, পরের দিন ইন্ডিয়ার ব্যাটিং দিলাম, তাহলে ইন্ডিয়া তো 2 দিন ব্যাটিং করে 800 রান করে আপনার দিয়ে দেবে, তখন কি করবেন? মানে এখানে সেশন ওয়াইজ খেলতে হবে প্রত্যেকটা, মানে টেস্ট ক্রিকেট কিন্তু একটা ক্যালকুলেটিভ খুব, মানে সময়ও নিতে হবে, আপনাকে উইকেটেও থাকতে হবে, যাতে আপনি মোটামুটি টেস্টটাকে 5 দিনে নিয়ে যেতে পারেন, যে করেই হোক। কারণ ঢাকায় দেখেন অভিষেক টেস্টে বাংলাদেশ কিন্তু ফার্স্ট ইনিংসে 400, বুলবুলের সেঞ্চুরি, সেকেন্ড ইনিংসে কিন্তু বাংলাদেশ ভালো করে নেই, 90 কত অলরেডি। সেকেন্ড ইনিংসে যদি বাংলাদেশ ভালো করতো তাহলে তো এই টেস্টটা ড্র হওয়ার চান্স ছিল। ইভেন ক্রাইস্টচার্চেও যদি আমরা 595-এর মতো একটা স্কোর করার পরও আমরা টেস্টটা ধরতে পারিনি, এটা আমাদের জন্য দুর্ভাগ্যই বলবো যে আমাদের প্ল্যানিংয়ে ভুল ছিল। তো সেই জায়গায় যদি আমরা প্ল্যানিং করে খেলতাম তাহলে তো এই টেস্টটা ড্র হতো। তো সেই রকমই ভারতের মাটিতে আমরা যাচ্ছি, আমরা জানি যে ভারত কঠিন প্রতিপক্ষ, হোম গ্রাউন্ড হিসেবেও বা কঠিন। তো সেই জায়গায় বাংলাদেশের প্লেয়ারদের যে অ্যাবিলিটিটা আছে, তাদের যে সামর্থ্যটা আছে, সেই সামর্থ্যটা অনুযায়ী খেলুক, যাতে উইকেটটা থ্রো করে না আসে। তারপরে তো আমি বারবারই বলছি যে হার জিততে হবে, একদল হারবে একদল জিতবেই, তুমি তোমার অ্যাবিলিটি অনুযায়ী। তোদুল ভাই, আরেকটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আব্দুর রাজ্জাক 900 উইকেট তার 3 সংস্করণে, আব্দুর রাজ্জাক সম্পর্কে কি বলবেন? আসলে এগুলা আমরা যে এই অনুষ্ঠান বা অন্যান্য টেলিভিশনের অনুষ্ঠানে একাধিকবার বলেছি যে আলামিন কোথায়, আব্দুর রাজ্জাক কোথায়, নাসির কোথায়, মানে কোচ এদের পছন্দ করে না, মানে আব্দুর রাজ্জাক হয়তো সম্ভবত ফিল্ডিং পারে না, তাকে নিবে না। কোচ সৌম্য সরকার অনেক পছন্দ করে, লাস্ট 1 বছর তাকে সুযোগ দিয়েছে, কিন্তু এদের দিবে না। এখন এক একজন কোচের মেথড এক এক রকম হতে পারে, সেটাকে হয়তো বোর্ড সমর্থন করে, সুতরাং বিসিবি যেটাকে সমর্থন করবে সেইভাবেই আপনি দল পাবেন, এটা আর বলে লাভ হবে না। আর আমরা একটা দিকটা ইমপ্রুভ করতে হবে, যেটা আমি মনে করি যে সেটা যদি আমরা ইমপ্রুভ করতে পারতাম নিউজিল্যান্ডে, আমাদের রেজাল্ট আর একটু ভালো হতো। আমাদের স্লিপে কিন্তু অনেক ক্যাচ মিস হয়েছে, প্রায় আমরা 18 থেকে 20টা ক্যাচ মিস করেছি, বাট আমি 5-6টা ক্যাচ আমি বলবো যে সেটা মিস ঠিক না, কারণ নিউজিল্যান্ডে লাস্ট মিনিটে কিন্তু যে উইন্ডটা থাকে, ওই উইন্ডে কিন্তু বলটা ক্যারি করে হঠাৎ একটু ডিফ্লেকশন হয়ে যায়, সেটাতে অভ্যস্ত না থাকার কারণে নিউজিল্যান্ডেরও কিন্তু ক্যাচ মিস করেছে স্লিপে, প্রায় 8-9টা ক্যাচ। সুতরাং আমাদের ফিল্ডিং হ্যাজ টু বি যতটুকু ভালো, 100% ইম্প্রুভমেন্ট যদি ফিল্ডিংয়ে করতে পারে। ব্যাটিং হ্যাজ গট দি পটেনশিয়ালিটি, বোলিং অলসো ইজ প্রিটি গুড। 3টা সাইড যদি আমরা ভালো খেলতে পারি, আমার মনে হয় টাইগার্স উইল ডু ওয়েল। না, এই সিরিজে আপনি যা কিছু করার ব্যাটসম্যানদেরই করতে হবে, কারণ আপনি যদি বড় একটা স্কোর না দেন, বোলাররা কিন্তু পুঁজিটা পাবে না। সুতরাং একটা বোলার যে তার মনোবলটা পাবে প্রতিপক্ষ দলের উপরে, সেই পুঁজিটা কিন্তু ব্যাটসম্যানদের দিতে হবে। আপনি যদি কম রানে আউট হন, তাহলে বোলারদের তো এখানে করার কিছু নেই। হীরা ভাই, আপনার কাছে একটু আসবো যে আমাদের প্রমিলা ক্রিকেটারদের নিয়ে, যে তারাও আসলে কালকে দেশ ছাড়বে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই।
অনেক দিন পর্যন্ত ছিলেন তাদের সাথে, দেখেছেন অনেক কাছে থেকে, কি মনে হচ্ছে? প্রথমে তো আমি বলতে এবং চাই মেয়েদের যে নিয়ে দোদুল ভাই আমরা অনেক আলোচনাও করেছি, আপনিও অনেক কিছু বলেছেন, আপনি অনেক কিছু তো জানেনই আর কি। না, আমি 6 মাস ছিলাম ওদের সাথে, এবং আমি থাকাকালীন ওরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এ যায় এবং ওয়ার্ল্ড কাপ খেলে। ওয়ার্ল্ড কাপে খুব বেশি একটা খারাপ খেলেনি। এরপরে ম্যানেজমেন্টে চেঞ্জ হয়েছে, আমার যা কন্ট্রাক্ট ছিল সেটা শেষ হয়ে গেছে, সেটার জন্য আই এম নট ওয়ারিড। বাট ওই ম্যানেজমেন্ট চেঞ্জ হওয়ার পরে একটা দেখলাম যে আমার কাছে মনে হয়েছে যে একটু দূরত্ব হয়ে গেছে উইমেন্স উইংয়ের সাথে টিমটার। ওরা হয়তো প্র্যাকটিস করছে এক জায়গায়, সেখানে কেউ নাই ঠিকমতো ফলো আপ করার জন্য, সব ছেড়ে দিয়েছে কোচের উপরে। বাট কোচ তো খেলাটা বোঝাবে, ওভারঅল সুপারভিশনের জন্য একজন থাকতে হয় যে ফলো করবে। সিলেক্টর হয়তো সবসময় ছিলেন না, তো উনি হয়তো শুনে আর দেখার মধ্যে অনেক বেশ কম। আমি যদি দেখি একটা মেয়ের অনেক রকম প্রবলেম থাকে, সো আই মাস্ট আন্ডারস্ট্যান্ড হার প্রবলেমস অলসো, অ্যান্ড দ্যাট ক্যান বি অনলি আন্ডারস্টুড ইফ আই এম প্রেজেন্ট। ইফ আই এম নট প্রেজেন্ট, আমি শুনে সেটা সলভ করতে পারবো না। সুতরাং ওদেরকে অন্যভাবে, অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখতে হয়, ছেলেদের চেয়ে আলাদা করে। তো আই থিঙ্ক দ্যাট ওয়াজ মিসিং, যে কারণে আমরা এশিয়া কাপে খুব খারাপ খেলেছি, এবং রিসেন্টলি আমরা সাউথ আফ্রিকার সাথে 4-1 হেরে গেছি। বাট আমি যতটুকু জানি যে দিস গার্লস আর ভেরি কিন, ওরা কিন্তু ভালো করতে চায়, এবং ওরা ক্রিকেটে আমি যা দেখেছি ওদের সামর্থ্য আছে, বাট সামহাউ দ্যাট কোঅর্ডিনেশন ইজ মিসিং। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, এখানেই শেষ করব, কিন্তু তার আগে বলতে চাই যে আমাদের টাইগাররা এবং টাইগ্রেসরা নিশ্চয়ই ভালো কিছু করবে, সেই প্রত্যাশা আমাদের সবার। দেখতে থাকুন নিউজ 24, সাথে থাকুন সব সময়। ধন্যবাদ সবাইকে।